ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে হতাহতের সংখ্যা, স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান, খামেনির ছেলেকে সর্বোচ্চ নেতা মানবে না ট্রাম্প। জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সংকটের গুজব, পাম্পে ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় ভোগান্তিতে মানুষ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, এমপিদের নিয়ে তারেক রহমানের কর্মশালা। এবং ফের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের, রিজওয়ানাকেই প্রকাশ করতে হবে জড়িতদের নাম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। মার্কিন ইসরায়েলের আগ্রাসনে পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানে অন্তত ১,৫০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ১১ জনের। এছাড়া এই যুদ্ধে উপসাগরীয় দেশগুলোয় প্রাণ হারিয়েছে অনেকে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ১,২৩০ জনের প্রাণহানি হয়েছে। হরমুজগান প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৭৫ স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হয়েছেন। ইরানের পক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধের অন্যতম পক্ষ যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ৬ জন সেনাকে হারিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কবলে পড়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন কুয়েতি সেনা সদস্যও রয়েছেন। ওমানের উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১ জন নিহত হন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে সংঘাত সংক্রান্ত ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যুর পর নতুন করে নিহত হন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে তা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা ত্যাগ করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবিলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। এদিকে সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বার্তায় হিজবুল্লাহ জানায়, লেবাননের সার্বভৌমত্ব, সাধারণ নাগরিকদের উপর সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, তেহরানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করছে তারা। ইরানের দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি F-15 স্ট্রাইক ফাইটার ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে তবে তা সময়ের অপচয় হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি।
ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের বাইরে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে সেখানে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছে দেশটি। ঐশী আলম, মোহনা সংবাদ। রাজধানী সহ সারা দেশে পাম্পগুলোতে ভিড় বাড়ায় যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এতে একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার, জিপ ও মাইক্রোবাস নিতে পারবে সর্বোচ্চ 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 80 লিটার পর্যন্ত, আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাক দৈনিক 220 লিটার পর্যন্ত তেল নিতে পারবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় জ্বালানি তেল সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পে বেড়েছে ক্রেতার চাপ। সংকটের সম্ভাবনায় প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে তেল কিনছেন ক্রেতারা। এতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে পেট্রোল পাম্পে। পাশাপাশি জ্বালানি তেল না থাকায় বিক্রি বন্ধ করে দিয়েছে নগরীর বেশ কয়েকটি পাম্প। যদিও ক্রেতাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে দেশের বাজারে এখনো সংকট কিংবা দামের তারতম্য পড়েনি, তবুও আতঙ্কিত সাধারণ মানুষ। এখন যেহেতু হরমুজ প্রণালী অফ, আমরা মোটামুটি শিওর হয়েছি নিউজ দেখে। যেহেতু দেশে একটা যুদ্ধ লেগে গেছে, এখন কথা হলো তেলের সংকট হইতেই পারে। তেলের দাম হয়তো বা বাড়বে, এরকম একটা ইয়ের মধ্যে আমরা আছি। প্রায় আধা ঘন্টার উপরে আমি ঘুরতেছি, তেল কেউ তেল দিতেছে না, বুঝলাম না ব্যাপারটা। আতঙ্কের জেরে এরই মধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার চাপ। নগরীর অধিকাংশ পাম্পেই সৃষ্টি হচ্ছে গ্রাহকের দীর্ঘ লাইন। এছাড়াও তেল না থাকায় বেশ কিছু পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তেল না থাকলে আমাদের ট্যাঙ্কি খুলে দেখাক যে তেল নাই, আমরা চলে যাবো। গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত কোথাও আমি স্পেস পাই নাই যে নিব, একেবারে জাম প্যাক হয়ে রয়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটের গুজবেই ক্রেতারা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে কিনছেন পেট্রোল। এতে সংকট বাড়ছে জ্বালানি তেলের। যে তেল আমরা ডিপো থেকে উত্তোলন করা হয়েছে, সেই তেল প্রয়োজনের আমাদের যা স্টক ছিল, এই কাস্টমার যেখানে 1000 টাকা লাগবে এখানে 1500-2000 টাকার এরকম নিয়ে তেল গত রাত্রি আমাদের শেষ করে দিছে। ডিপু থেকে এখন আমাকে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ দিতেছে না। ডিপুতেও তো এখন কুঠা করে দিতেছে, প্রত্যেকদিন 6000 লিটার তেল দেয়, বেশি চাইলেও আমরা আনতে পারি না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে এপ্রিলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খোলা হয়েছে 7টি এলসি। এপ্রিলে হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। এদিকে দুপুরে আকস্মিক পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দেশের কল্যাণে যানবাহনে অতিরিক্ত জ্বালানি না নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকলকে সচেতন থাকার কথাও বলেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ইফতারে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। I would like to take this opportunity to introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে এই কর্মশালার আয়োজন করেছে দলটি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন।
দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কর্মশালায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সংসদের চিফ হুইপগণ অংশ নেন। বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালায় যোগ দেন। সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও। কর্মশালা শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন এই কর্মশালার উদ্দেশ্য এবং তাৎপর্য। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিউর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কী গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পাট রপ্তানিতে সরকার উদ্যোগ নেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। দিবস উপলক্ষে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এবছর 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর গণনার প্রতি পর্বে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আর এজন্য সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকেই জড়িতদের নাম প্রকাশ করতে হবে বলে জানান তিনি। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন গোলাম পারওয়ার। পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। 9:30-10টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণার সব সম্প্রচার বন্ধ করে দেওয়া, দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। সরকার এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দ রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। ছুটির দিনে বইমেলায় লোক সমাগম বাড়লেও বাড়েনি বিক্রি। শুক্রবার সকালে ভিড় বেশি থাকলেও ইফতারের সময় কমতে থাকে সমাগম। তবে দূর দূরান্ত থেকে আসা পাঠকরা বলছেন, এবার বইমেলা নিষ্প্রাণ হলেও সাহিত্যের টানেই ছুটে আসা। আর বই বিক্রি নিয়ে হতাশা জানান প্রকাশকরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেখে বোঝারই উপায় নেই যে এটি শুক্রবারের বইমেলা। নেই ভিড়, নেই ধুলাবালি, এভাবেই নিরুত্তাপ কেটে গেল এবারের মেলার 9 দিন। তবে ছুটির দিনে ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেক পাঠক। ইন্টারনেটে পড়ার যে অভ্যাস, এইটা থেকে আমাদেরকে সরে এসে আগের সেই রাত জেগে অথবা ভোরে উঠে পড়ার যে পদ্ধতিটা আমরা রপ্ত করেছিলাম সেটাকে ফিরিয়ে আনতে হবে। আগের মতো লোকজন যেরকম ভিড় ছিল সেটা অনেকটাই কম। সবকিছু মিলে অনেকটা ভালো লাগতেছে। অনেকের মুখেই ছিল মেলার আয়োজন নিয়ে ক্ষোভ।
কিন্তু তারপরও প্রাণের টানেই এসেছেন তারা। বই পড়তে ভালোবাসি, দ্যাটস ওয়াই বই মেলায় আসা। এই তো আসছি, ঘুরতেছি, দেখতেছি, বই কিনতেছি, সাজানো গোছানো, ভালোই লাগছে এসে। এখনো সেভাবে দেখা হয়নি, আগে দেখবো, তারপর মানে বুঝে তারপর কিনতে পারবো আর কি। তবে আজ বইমেলায় ছিল লেখকদের আনাগোনা। তারাও হতাশ, নিরাশ হলেও নিজেদের বই বন্ধনা করতে ভুলছেন না। চেষ্টা করেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সিভি সর্টিং হোক, ট্রেনিং হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক, রিলেটেড বিভিন্ন জিনিস রাখতে যেগুলো আমাদের লাইফে সাহায্য করে। কিন্তু এবার 19 দিন, আবার মানে ফেব্রুয়ারিতে মেলা হলে 3-4টা বিশেষ দিবস পাওয়া যায়, এবছর কিন্তু তাও পাওয়া যায়নি। পবিত্র মাহে রমজান মাস, যার জন্য লোক সমাগম সেরকম দেখছি না। তো এবার যখন ঢুকছিলাম তখনই আমি বলছিলাম যে এই পাড়াতে মানে এই সোহরাওয়ার্দীদের এই সময় শুক্রবারে আমি তো ঢুকে হাঁটারই জায়গা পেতাম না। সবচেয়ে হতাশা দেখা গেছে প্রকাশকদের। বিক্রি নেই বললেই চলে, তাই সরকারের কাছে তাদের স্বার্থ দেখার আকুতি জানান প্রকাশকরা। প্রকাশক হিসাবে বলবো যে এই বইমেলায় আমরা খুবই হতাশ, কারণ আমরা রমজানে বইমেলা মূলত চাইনি। একটা অনিশ্চিততা, বইমেলার মধ্যে আমাদের অংশগ্রহণ করাই বাংলা একাডেমি আমাদেরকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে ফেললো। যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি পাঠশূন্য একটা বইমেলা। সবকিছু ছাপিয়ে বইমেলা শেষের দিকে জমবে এমন আশায় বুক বেঁধে আছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র রমজানের অর্ধেক পার হতেই দাম বেড়েছে পোলাও চালের। বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের, মশলার মধ্যে এলাচ ও সব ধরনের মুরগির দাম বেড়েছে। কয়েক দফা দাম বেড়ে স্থিতিশীল হয়েছে সবজির বাজার। আরও জানাচ্ছেন এমআর আসাদ। রোজার মাসের শুরু থেকেই চড়তে শুরু করেছিল লেবুর বাজার, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল সবজির বাজার। রমজান মাসের অর্ধেক পার হয়ে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে সবজির বাজারে। ফুলকপি হলো এখন হলো 50 টাকা, বাঁধাকপি হলো 40 টাকা, পেঁপে হলো 30 টাকা কেজি, আর সিজিং হলো 80 টাকা, বেগুন হলো 100 টাকা, ছোট হলো 100 টাকা, সিম হলো 40 টাকা। চাহিদা এখন শসা, মরিচ, লেবু, বেগুন এগুলো চাহিদা আছে, কিন্তু দাম কম আছে। তবে ঈদের এখনো বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে পোলাও চাল ও এলাচের দাম। সংকট শুরু হয়েছে ভোজ্য তেলের বাজারে। নতুন যে একটা পোলাও চাল উৎপাদন হয়েছে ওই সিজন, এই সিজনের সময় আগে আমরা পুরান পোলাও চাল বেচছি 115 টাকা, 120 টাকা, 100 টাকা কিনা পড়তো, 105 টাকা কিনা পড়তো। সেই পোলাও চাল এখন সিজনের ভিতরে 140 টাকায় মার্কেট চাই, যে জায়গাতে আরদে ওই জায়গায় 140 টাকা রেট চায়। তেল নিয়ে আমরা একটা ঝামেলা পড়ে গেছি। তেল এখন কাস্টমারে চায়, তেল চায় প্রতিটা কাস্টমার 2 লিটার 5 লিটার 1 লিটার তেল চায়, তেল দিতে পারি না। সামনে ঈদ, সেই হিসাবে চাইছে পোলাও চাল, তেল এই দুটোই বেশি। আর চিনিটা ঠিক আছে অ্যাভেলেবেল, পোলাও চালের দাম অ্যাভেলেবেল ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বগতির দিকে দাম। এক কেজিতে মনে করেন 30 থেকে 35 টাকা বাড়ছে। মশলাপাতির দাম তো এলাচির দাম আকাশ ছোঁয়া, যেখানে মনে করেন এলাচির দাম হলো 55 থেকে 6, অর্থাৎ 5500 থেকে 6000 টাকা পর্যন্ত এলাচির দাম। দাম বেড়েছে সব ধরনের মুরগির। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি। মাছের বাজার রয়েছে অপরিবর্তিত। রূপচাঁদা মাছ আপনার 1350 টাকা কেজি, বড়টা 1400 টাকা কেজি, আর যেটা বাজারে আছে 6 টাকা কেজি মাছ, ওটা 1250 টাকা কেজি। আর ছাড়া 900 টাকা কেজি বেচি, হাড্ডি হলো 750 টাকা। অরিজিনাল সার গরু বেচি, গাই গরু বেচি না। যে মাথার মাংস এখন রমজান তো হালিমে 500 টাকা কেজি বেচে, কলিজা 700 টাকা কেজি বেচে। ব্রয়লার মুরগি আমরা 190 টাকা বেচতেছি, আর সোনালি বেচতেছি 320 টাকা, আর লিয়ার বেচতেছি 290 টাকা। ঈদকে কেন্দ্র করে এখনই প্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের কড়া নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর যানজট। যদিও একের পর এক ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও কিছুতেই মিলছে না এর সুফল। উল্টো লাভবান হচ্ছেন হকার ও নেশাগ্রস্তরা। আর এই কারণে ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছেন পথচারীরা। বিজ্ঞানসম্মত উপায়ে ওভারপাস নির্মাণে তাগিদ দিলেন পরিবহন বিশেষজ্ঞরা। আর সংকট উত্তরণে ঈদের পরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএসসিসির প্রশাসক। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। দেখলে মনে হতেই পারে এটি কোনো ভাসমান রকমারি বাজার। কসমেটিক্স থেকে খাবার সামগ্রী কি নেই এই বাজারে। বাস্তবে এটি ওভারপাস হলেও এভাবেই চলছে বছরের পর বছর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওভারপাস রয়েছে 64টি আর দক্ষিণে 31টি। সব মিলিয়ে রাজধানীতে ফুট ওভার ব্রিজের সংখ্যা 95টি। এর মধ্যে 2-1টি সঠিক নিয়মে চললেও বাকিগুলোর অবস্থা যাচ্ছে তাই। কেউ মানছেন না নিয়ম নীতি, বাধ্য করতেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ। আমরা এই অল্প একটু জায়গা ব্যবহার করার জন্য যেটুকু স্পেস আমরা
আমরা পেয়েছি সেটাও আমরা ব্যবহার করতে পারি না, এটা একটা অনাচার। সবাই আস্তে আস্তে আমরা কি করবো, আমরা সবাই দেখা দেখি আসলাম, কারণ এইভাবে তো চলে আসি, ওটা খেয়ালও করি নাই আমি। দিনে ওভারপাস পরিণত হয় শপিং মলে, আর রাতে নেশাগ্রস্তদের আবাসস্থলে। অহিনকুল সংকটই ওভারব্রিজের ব্যবহারের মূল অন্তরায় বলে অভিযোগ পথচারীদের। রাত্র 9টার পরেই মানে পরিবেশ পরিস্থিতি ভালো না, টাকা পয়সা সাথে থাকলে নিয়ে যাইতে সমস্যা হয়। বিভিন্ন অকারেন্স যেটা ফুটওভারে বেশি হয়, এইগুলো থেকে যদি আমরা মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত ওভারপাস বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি নয় বলেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ফুটওভার ব্রিজের যে প্রশস্ততা, এটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে হবে কি, ফুটওভার ব্রিজে আপনি পরিকল্পিতভাবে কিছু হকার দিতে পারবেন এবং পথচারী যারা ফুটওভার ব্রিজ তারা কিন্তু বিনা বাধায় ব্যবহার করতে হবে। রাস্তার ডিভাইডার নাগালের বাইরে করলে এ সমস্যার সমাধান মিলবে বলেও আশার কথা জানান এই পরিবহন বিশেষজ্ঞ। ডিভাইডারগুলি, সড়ক বিভাজন যেটা আছে সেটা যদি একটু পরিকল্পিতভাবে হাইটটা যদি আরেকটু বাড়ানো যায়, একই সাথে স্টিল না করে যদি কংক্রিটের করা যায়, তাহলে মানুষ কিন্তু তখন বাধ্য হবে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে। এমন ভোগান্তির কথা স্বীকার করে ঈদের পরেই যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বললেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আমরা চেষ্টা করব ঈদের পরে ব্যবসায়ী ভাইদের সাথে বসে, হকার ভাইদের সাথে বসে এটার একটা সমঝোতা করার জন্য। ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে সরকার কাজ করছে বলেও জানান আব্দুস সালাম। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁর আত্রায়ে নিজ বাড়িতে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বলরাম চক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বলরাম চক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও 27 মাস বয়সী কন্যা সন্তান জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। স্থানীয় বাসিন্দারা জানান জয় সরকার মাদকাসক্ত ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। শুক্রবার সকালে বরিশালের গৌরনদীর কসবা এলাকায় দুর্ঘটনা ঘটে। খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক সহ 6 জন গুরুতর আহত হয়। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার 13 বছর আজ। হত্যাকাণ্ডের পর 101তম ধার্য তারিখ পার হলেও এখনও শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। 5 আগস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব 6 জনকে গ্রেফতার করলেও আদালতে জমা দেয়নি চার্জশিট। দীর্ঘ 13 বছরেও সন্তান হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হয় হতাশ তকির পরিবার। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তকি এ-লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দুটি ছড়িয়েছিল। 2013 সালের 6 মার্চ নগরের শায়েস্তাখা রোডের বাসা থেকে বের হয়ে পাঠাগারে পড়তে গিয়ে নিখোঁজ হন। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ। 2014 সালের 5 মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায় আজমেরি ওসমান সহ এই কিলিং মিশনে অংশ নেয় 11 জন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে, কিন্তু সে অভিযোগপত্র এখনও দেয়া হয়নি। নির্মম এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ওসমান পরিবারের প্রভাবের কথা জানান তকির বাবা। যারা অভিযুক্ত ওসমান পরিবার, তাদের হাজার হাজার কোটি টাকা, তারা তাদের শাসন আমলে এই বিচারটা বিভিন্নভাবে প্রভাবিত করার, বন্ধ করে রাখার সমস্ত উদ্যোগ তারা নিয়েছে। এত বছরেও চার্জশিট জমা না হওয়ায় হতাশ মামলার আইনজীবী জিয়াউল ইসলাম কাজল। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন নাগরিক নেতা নুরুদ্দিন আহমেদ। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন হয়তো তকি হত্যার বিচারটা আমরা পাবো। আমরা চাই অতি দ্রুত তানভীর মোহাম্মদ তকির হত্যাকাণ্ডের বিচার চাই। 101তম ধার্য তারিখে আদালতের শুনানি হয়েছে। এটা বিরল একটি ঘটনা। 6 জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায়
চার্জশিট আসে না। নতুন সরকারের আমলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে এমনটাই প্রত্যাশা ত্বকীর পরিবার ও দেশবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। সোনারগাঁ ইউনিভার্সিটির সামার সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফির 40% ছাড়ে মাসব্যাপী 3 অনুষদের 13 বিভাগে 21 বিষয়ে ভর্তি মেলা চলছে। আজ ইউনিভার্সিটির পান্থপথ গ্রিন রোডে ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বাড়ি, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর এবং দপ্তর প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা। শুক্রবার রাজধানীর আইডিইবি ভবনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি শেখ সাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এতে অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন শ্রেণী পেশার, কুষ্টিয়ার হাজারেরও অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে হতাহতের সংখ্যা। স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। খামেনির ছেলেকে সর্বোচ্চ নেতা মানবে না ট্রাম্প। জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার। মধ্যপ্রাচ্যে উত্তেজনার সংকটের গুজব। পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে মানুষ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। এমপিদের নিয়ে তারেক রহমানের কর্মশালা। এবং ফেয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের, রিজওয়ানাকেই প্রকাশ করতে হবে জড়িতদের নাম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।